জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের যে অফিসিয়াল মক টেস্টটা রেলওয়ে বোর্ড থেকে পাবলিশ করা হয়েছে সেখানকারই ম্যাথের যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। কেমন? তোমরা যারা যারা টেস্টটা দাওনি একবার পারলে গিয়ে দিয়ে নিও। দেখো, মক টেস্ট দেওয়া এটাই মানে যে তোমার রেলওয়ে বোর্ড এটা বলছে না যে মক টেস্টে যা কোশ্চেন আসছে সেম কোশ্চেন আমি তোমাকে পরীক্ষায় দিব। রেলওয়ে বোর্ড তোমাকে এটাই বলতে চাইছে যে আমাদের একদম কোশ্চেন সেট হয়ে গেছে, আমরা যে যে টপিক থেকে তোমাদের প্রশ্ন দিব সেই টপিকটা আমি এখানে তোমাকে দিয়ে দিয়েছি। তো তোমরা এই জন্য পরীক্ষাটা একবার দিয়ে দিও, জানতেও পেরে যাবে যে কোন কোন টপিক থেকে তোমার প্রশ্ন আসার মানে সম্ভাবনা আছে, তাই না? বাকি যারা যারা টেস্টটা দিয়ে নিয়েছো তারা তো খুবই ভালো, এখানে একবার প্র্যাকটিস করে নাও। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে একজন ব্যাংক একটি দোকানদারকে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 55,000 টাকার ঋণ প্রদান করে। 2 বছর পর দোকানদারকে কত টাকা জমা দিতে হবে, তাই তো? তো দেখো, চক্রবৃদ্ধি সুদ বের করার তো অনেক রকম নিয়ম আছে, তাই না? আমি তোমাকে কি বলেছিলাম, যে তোমাকে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটাকে সবার প্রথমে তুমি ফ্র্যাকশনে ভাঙবা। তো দেখো, 5%কে যদি আমি ফ্র্যাকশনে ভাঙি তো এই পার্সেন্টেজ সরানোর জন্য কি করতে হবে? 5 নিচে চলে আসবে তোমার 100, তাই তো? তো এটা তোমাকে যে কেটে দাও, 5 বার এটা কেটে গেল, একবার এটা কেটে গেল 20 বার, তাই তো? তার মানে 20 তোমার কি হয়ে গেল? এটা হয়ে গেল তোমার প্রিন্সিপাল, 1 হয়ে গেল তোমার সিআই, তাই তো? আমাকে যদি অ্যামাউন্ট বার করতে হয়, অ্যামাউন্ট সমান সমান কি? সি মানে কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। তার মানে অ্যামাউন্ট আমার কত হয়ে যাবে? 20 আর 1 21, আর প্রিন্সিপাল তোমার থাকবে কত? 20, তাই তো? এটা আমরা পেয়ে গেলাম। তারপর আমি তোমাকে কি বললাম, এখানে যত তোমাকে সময় দেওয়া থাকবে, 2 বছর 3 বছর 4 বছর যাই দেওয়া থাক, সেটাকে তুমি পাওয়ার হিসাবে রাখবা, ঠিক আছে? এই ফ্র্যাকশনটা তো 2 বছর আছে, তো আমি 2 এর পাওয়ার করে দিই, ঠিক আছে? তো পাওয়ার করলে আমার কত আসবে? দেখো, 21-এর স্কোয়ার কত হয়? 441, তাই তো? আর 20-এর স্কোয়ার কত হয়? 400। তো এটা আমরা কি পেয়েছি? এটা পেয়েছি আমরা অ্যামাউন্ট, আর এটা পেয়েছি আমরা কি? প্রিন্সিপাল। তো প্রিন্সিপালের রেশিও 400, অ্যামাউন্টের রেশিও 441। কিন্তু দেখো, প্রশ্নে আমাকে প্রিন্সিপাল কত দিয়েছে? 55,000, কিন্তু এখানে রেশিওতে কত আছে? 400। তাহলে আমাকে এটাকে সমান করতে হবে, তাই তো? দেখো, যদি 400 সমান সমান 55,000 হয়, তাই তো? 55,000 হয়, তাহলে 1 রেশিওর মান কত হবে? এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে দাও। 1 রেশিওর মান হবে তোমার 5 5 শূন্য, আর নিচে হচ্ছে 4। যদি 1 রেশিওর মান এত হয়, আমাকে বের করতে কত হবে? 441-এর মান। তো এর সাথে তুমি 441 গুণ করে দাও, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই তো? এবার দেখো, এটাকে তুমি যদি গুণ করো তো গুণ করতেই পারো, কোনো অসুবিধাই নেই। কিন্তু গুণ করার থেকে দেখো, তুমি একটা জিনিস লক্ষ্য করো, 55 তো আছে না, 55কে আমরা কিভাবে ভাঙতে পারি? 5 × 11। তার মানে যে অ্যান্সারটা আছে সেটা তোমার হয় 5-এর মাল্টিপল আছে, না হয় 11-এর মাল্টিপল আছে। তো দেখো, সবটাই তোমার 5-এর মাল্টিপল তো আছে, তার মানে 5 দিয়ে চেক করে লাভ নাই, আমি কি দিয়ে 11-এর মাল্টিপল চেক করি, তাই তো? তো দেখো, প্রথমটা তুমি চেক করি, কত আসছে? 5 8 5 13, 13 আর 5-এ 18, 18 আর 5-এ কত হচ্ছে? 23, তাই তো? তবে অল্টারনেট সংখ্যা যেটা আসছে 5, 5 আর 2-এ 7, 7 আর 7-এ 14, 23 থেকে 14 বাদ দিলে আমার কত আসছে? 9। তো 9 কি? না এটা শূন্য, না এটা 11, 11-এর মাল্টিপল, তার মানে কি এটা তোমার অ্যান্সার হবে না? অ্যাকচুয়ালি 11-এর মাল্টিপল কি হয় এটা মিটিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? দেখো, 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? ধরো একটা সংখ্যা আছে, তো এই সংখ্যাগুলোর অল্টারনেট সংখ্যার যোগফল, ঠিক আছে? এইটা সংখ্যার যোগফল, অল্টারনেট সংখ্যা যেটা আছে এটার যোগফল, এই দুটোর যোগফল, যোগফলের যেটা বিয়োগফল হবে সেই বিয়োগফল যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। যদি সেই বিয়োগফলটা 11-এর মাল্টিপল হয়, মানে 11 22 33 এরকম হয়, তাহলে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? তো এই সংখ্যাটা তোমার কি হয়ে গেল? বাদ হয়ে গেল। এবার দেখো পরের সংখ্যাটা দেখি, 6, 6 আর 5-এ 11, 11 আর 6-এ 17, 17 আর শূন্যতে 17, তাই তো? 2, 2 এ 4, 4 আর 5-এ কত হয়? 9, 17 থেকে যদি আমি 9 বাদ দিই কত আসছে? 8। না এটা শূন্য, না এটা 11-এর মাল্টিপল, তাই এটাও তোমার অ্যান্সার হবে না। এটা চেক করি, তো কত আছে? 6, 6 2 এ 8, 8 9 17, 17 আর 5-এ কত হয়? 22। উপরে দেখো, 5, 5 এ 10, 10 আর 7-এ 17, 22 থেকে যদি 17 বাদ দিই কত আসছে আমার? 5। না এটা শূন্য, না এটা 11-এর মাল্টিপল, তাই এটাও তোমার অ্যান্সার হবে না। তো এই তিনটাই যদি অ্যান্সার না হয় তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা করে নিতে পারো। দেখো, অ্যাকচুয়ালি আমি প্রথমে 55 যখনই দেখলাম তখনই আমি 11-এর মাল্টিপল চেক করতেই পারতাম, ঠিক আছে? কিন্তু করলাম না, কারণ যদি এখান থেকে অ্যান্সার চলে আসে, কিন্তু আলটিমেট যখন দেখলাম যে আসছে না, তখন আমাকে 11-এর মাল্টিপল চেক করতেই হলো। তো তোমরা পরীক্ষাতে কি করবে? এইসব একটু বুদ্ধি কাজে লাগিয়ে দিবে, দেখবা যে হ্যাঁ 11-এর মাল্টিপল আছে, অঙ্ক তো করার দরকার নাই, ডিরেক্ট 11-এর মাল্টিপল চেক করো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার যদি দেখো যে হ্যাঁ দুটো 11-এর মাল্টিপল বেরিয়ে গেল, তখন তো তোমাকে বেসিক করতেই হবে না, তো ওই জন্য বেসিকটাও করে দিলাম, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 40 জন শ্রমিক 100 মিটার দীর্ঘ একটি রাস্তা মেরামতের কাজ 50 দিনে সম্পন্ন করতে পারে। ওই একই কাজ 40 দিনে শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হবে, তাই তো? তো এখানে তুমি ফর্মুলা লাগিয়ে দাও, এমডিএইচ এর ফর্মুলা, তাই না? ফর্মুলাটা কি হয়? M1 D1 H1 বাই হয় কি W1 সমান সমান M2 D2 H2 বাই কি হয় W2। এখানে এম কাকে রিপ্রেজেন্ট করছে?
মানুষ সংখ্যাকে, ডি হচ্ছে তোমার দিন সংখ্যাকে, এইচ হচ্ছে তোমার সময়কে, ঠিক আছে, আর ডাব্লু হচ্ছে তোমার টোটাল কাজের পরিমাণকে। তো দেখো এখানে কি কি আছে, 100 মিটার দীর্ঘ একটি রাস্তা, মানে ডাব্লু আমাকে কত দিয়েছে 100, তো নিচে আমি 100 লিখে দিই। উপরে কত আছে দেখো, বলছে 40 জন শ্রমিক যে আছে 50 দিনে সম্পূর্ণ করে, তাই তো একটা কাজ, মানে 100 মিটার রাস্তা মেরামত করছে। তো বলছে 40 দিনে শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হবে। প্রথমে কতজন শ্রমিক ছিল, 40 জন, তো 40 জন তো কাজ করবেই, এর সাথে কত অতিরিক্ত শ্রমিক দরকার পড়বে এটাই আমাকে জানতে চাইছে। আর কাজের পরিমাণ কি বলেছে, ওই একই কাজ, মানে এও 100 মিটার রাস্তায় তৈরি করছে। ব্যাস এখান থেকে কাটাকুটি করে তোমার এক্স এর মান বার করে দাও, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, এই 40 দিয়ে এই 40 কেটে গেল, এখানে পড়ে থাকলো কি তোমার 50, তাই তো 50 পড়ে আছে, সমান সমান এখানে কত পড়ে আছে 40 প্লাস এক্স, 40 প্লাস এক্স। এখান থেকে যদি এক্স বার করতে হয় 40কে আমি এই পারে পাঠিয়ে দিই, তো এই পারে যদি আসে এইদিকে পজিটিভ আছে, এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তো 50 থেকে 40 বাদলে কত হবে 10, তো এক্স এর মানে আমি কত পেলাম 10 জন, তো এটাই আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার ডি আমার কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো সিম্পল একটা সরল করতে তোমাকে দিয়েছে, তাই না, কি হবে, তো এখানে 60 আছে, ভাগ কত হবে 5 দুগুনি 10, প্লাস 5, 2 এর কিউব কত হয় 8, 5 8 40, মাইনাস কত হবে 15, তাই তো 10 আর 60 যদি ভাগ করে কত হবে 6, 6 প্লাস 10 কত হবে, সরি 6 প্লাস 40 কত হবে 46, তাই তো, তো এখানে তুমি কত 46, মাইনাস আছে তোমার 15, তো 46 থেকে 15 বাদলে কত হবে 31, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ বাহুর উপর অবস্থিত এক্স বিন্দু এবং পি আর বাহুর উপর অবস্থিত ওয়াই বিন্দু সংযোগকারী রেখা কিউ আর বাহুর সমান্তরাল, তাই তো কি বলেছে, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ কি আছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। বলছে পি কিউর উপর একটা বিন্দু আছে যেটা হচ্ছে এক্স বিন্দু, আর পি আর এর উপর একটা বিন্দু আছে সেটা হচ্ছে ওয়াই বিন্দু, ঠিক আছে। আর বলছে কি, এই যে সংযোগকারী রেখা সেটা হচ্ছে কিউ আর এর সমান্তর, এটা হচ্ছে সমান্তর। এটা আমাকে প্রশ্ন বলেছে, বলেছে পি ওয়াই ইস টু ওয়াই আর অনুপাত 3:5, কি বলেছে পি ওয়াই, তাই তো, মানে পি ওয়াই এটা আছে, তো এটার মান কত দিয়েছে 3, আমি ভেরিয়েবল ধরার জন্য এক্স ধরে নিলাম, এটা হচ্ছে 3x অনুপাত আছে, আর ওয়াই আর কত আছে 5x। তা বলছে এবং পি এক্স যদি 7 মিটার হয়, মানে এটার বাহু আমাকে দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার, বলছে পি কিউ বাহুর দৈর্ঘ্য কত, মানে এই পি এখান থেকে এই বাহুটার আমাকে দৈর্ঘ্য বার করতে বলেছে, তাই তো, সেটা কি করতে হবে। এবার দেখো এটা হচ্ছে একটা সিমিলার ট্রায়াঙ্গেল, তাই না, তো সিমিলার ট্রায়াঙ্গেল আমি তোমাকে বলেছিলাম যে যখন ট্রায়াঙ্গেল সিমিলার হয়, ঠিক আছে, তখন তাদের যে করসপন্ডিং সাইডগুলো হয় না সেটার মান তোমার এক সমান হয়, তাই না। তো দেখো আমি এভাবে বলতে পারি যে প্রথম যে ত্রিভুজটা আছে সেটা কি, সেকেন্ড, দেখো এইটা যে একটা ত্রিভুজ পি এক্স আর ওয়াই, ঠিক আছে, ত্রিভুজ পি এক্স ওয়াই, এটা সিমিলার আছে কার, দেখো পি কিউ আর আর এর, তাই না, সিমিলার আছে পি কিউ আর, তার মানে কি এদের দুজনের যে করসপন্ডিং সাইডগুলো হবে সেটার মান এক সমান হবে। তো দেখো পি এক্স সমান সমান কি হবে, পি এক্স বাই পি কিউ সমান সমান পি ওয়াই বাই পি আর হবে, তাই তো। এবার এখানে যেরকম যেরকম মান আছে সেরকম রেখে দাও, তাই না। দেখো পি এক্স কত আছে, পি এক্স আছে আমার 7, তো এখানে তুমি 7 রেখে দাও। পি কিউ কত আছে, পি কিউ আমাকে বের করতে হবে, তাই না, তো আমি পি কিউ ধরে নিলাম কত, এ ধরে নিলাম, সমান সমান পি ওয়াই কত আছে 3x, তো এখানে তুমি 3x লিখে দাও। পি আর কত আছে 3x আর প্লাস 5x, মানে 8x আছে, তো এই নিচে তুমি 8x করে দাও, ব্যাস এখান থেকে x x কেটে গেল, এটা কত 7 8 56, তাই তো, তার মানে এ সমান সমান কত হলো 56/3, এটাকে তুমি ক্যালকুলেট করে দাও কত যাবে 3 17 51, 3 18 54, 3 19 57, 3 18 54 মানে 18 বারে যাবে। দেখো 18 দিয়ে 14 তোমার অ্যান্সার হবে না, 14 তোমার অ্যান্সার হবে না, দুটো 18 আছে, দেখো 18 শুধু 18 তো তোমার হবে না, না 3 18 54, তারপরে দশমিক পড়বে, তারপরে 2 নামবে, আবার 3 6 18 এরকম হবে, তো অপশন নাম্বার বি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো এইভাবে করে নিবা, দেখবা এনটিপিসি যেটা গ্র্যাজুয়েট লেভেলের 17 তারিখের সেকেন্ড শিফট যেটা আছে সেখানেও দেখবা এরকম একটা সিমিলার মানে ট্রায়াঙ্গেল সিমিলারের একটা কোশ্চেন আছে, তাই না। তো এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়ে যেও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3,
তাদের গুণফল 726। সংখ্যা দুটির মধ্যে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত আছে? 2, মানে 2 এর মাল্টিপল, সেটাই তোমার অ্যান্সার হবে অপশন নাম্বার সি, তাই না? এটা তো তোমার একদম ফাটাস করে নিবা। বাকি বেসিক থেকে যদি করতে যাও তো একটা সংখ্যাকে আমি ধরে নিলাম 2x, অন্য একটা সংখ্যাকে ধরে নিলাম 3x, ঠিক আছে? আর এদের দুটোর গুণফল আমার কত দিয়েছে? 726। তো দেখো 3 দুগুণী 6, 6 দিয়ে যদি কাটি, 6 বারং 72, 6 একে 6, 121 সমান সমান কত হবে? x ইন্টু এক্স, এক্স স্কোয়ার। তো স্কোয়ার সরানোর জন্য কি করতে হবে? এটাকে আন্ডার রুট করতে হবে। তো এক্স সমান সমান কত আসবে? এই 121কে যদি আন্ডার রুট থেকে বার করি 11, তাহলে এক্স এর মান আমি কত পেয়ে গেলাম? 11। আমাকে বের করতে হবে ছোট সংখ্যা কত আছে? 2x। তো 2 ইন্টু 11 কত হবে? 22। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 5/3 এবং 27/40 অনন্যকের গুণফলের অনন্যক কি হবে? মানে তুমি যা আছে না সবটাকে উল্টে গুণ করো। 5/3 আছে তো এটাকে তুমি 3/5 করে দাও, ঠিক আছে? ইন্টু এটা 27/40 আছে তো এটাকে তুমি 40/27 করে দাও, ঠিক আছে? কাটাকাটি করো। 5 বার এটা কেটে গেল কত? 8 বার। 3 বার এটা কেটে গেল কত? 9 বার। মানে এটা এলো কত? 8/9। কিন্তু আমাকে জিজ্ঞেস করছি গুণফলের অনন্য কি হবে, মানে এটাকেও তুমি আবার উল্টে দাও, তো কত হবে? 9/8। তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার সি তোমার কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 5, 3, 24, 28, 35, 16 এই অবিনস্ত উপাত্তগুলির মধ্যমা নির্ণয় করো, তাই তো? তো মধ্যমা নির্ণয় করার জন্য সবার প্রথম তোমাকে কি করতে হবে না, ডাটাগুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। দেখো সব থেকে ছোট ডাটা কি আছে? 3, তারপরে কত আছে? 5, তারপরে 16, তারপর আছে তোমার 18, তারপর আছে তোমার 24, তারপর আছে তোমার 35, তাই তো? এই ডাটাটা আছে, ছোট থেকে বড় হিসেবে লিখে দিলাম। এবার তুমি দেখবা কতগুলো ডাটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা ডাটা আছে। 6 কি একটা জোড় সংখ্যা? যদি জোড় সংখ্যায় ডাটা থাকে সেক্ষেত্রে কি করবো জানো? যতগুলো ডাটা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করবা। তো 2 দিয়ে আমি 6কে কাটলে কত আসবে? 3। মানে 3 নাম্বার যে ডাটাটা আছে সেটা প্লাস তার পরের ডাটা মানে 4 নাম্বার ডাটা, এই দুটোকে যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, যেটা তোমার অ্যান্সার আসবে সেটাই তোমার মধ্যমা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো 3 নাম্বার কি আছে? 1, 2, 3, 16, 16 আর তার পরের সংখ্যাটা 18, এই দুটোকে আমাকে যোগ করতে হবে। 16 আর 18 যোগ করলে কত হবে? 34। এটাকে কি বললাম? 2 দিয়ে ভাগ করে দিবা। 2 দিয়ে ভাগ করে দিলাম, কত হলো? 17। এটাকে আমার কি হয়ে যাবে? এটাই আমার মধ্যমা হয়ে যাবে, অপশন নাম্বার ডি আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা কখন হবে? যখন তোমার ডাটা জোড় সংখ্যায় দেওয়া থাকবে, ঠিক আছে? ধরো ডাটা তোমার জোড় সংখ্যায় না দিয়ে বিজোড় সংখ্যায় দিল, এটা মিটিয়ে দিচ্ছি। যতগুলো ডাটা আছে ধরো বিজোড় সংখ্যাতে ডাটা দিলাম। বিজোড় সংখ্যা মানে কি? এখানে যেমন 6টা আছে তো তোমাকে 7টা ডাটা দিয়ে দিল বা 9টা ডাটা দিয়ে দিল বা 11টা ডাটা দিয়ে দিল, তখন তুমি কি করবা? যতগুলো ডাটা আছে ধরো 11টা ডাটা আছে, ঠিক আছে? এর সাথে তুমি 1 যোগ করবা, ঠিক আছে? যোগ করে 2 দিয়ে ভাগ করবা, কত হবে? 11 আর 1 12, 12 থেকে যদি 2 দিয়ে ভাগ করে কত আসবে? 6। মানে 6 নাম্বার যেই ডাটাটা আসবে সেটাই তোমার মধ্যমা হয়ে যাবে। তার আগে তুমি কি করতে হবে? সবার প্রথমে ডাটাকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে, ঠিক আছে? দিয়ে 6 নাম্বার যে ডাটাটা আসবে সেটা তোমার মধ্যমা হয়ে যাবে। এটা কখন হবে? যখন তোমার ডাটা অড সংখ্যাতে দেওয়া থাকবে, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি 1/cos² মাইনাস cot² প্লাস 1/sec² মাইনাস tan² সমান সমান 2 sin θ হয়, তবে থিটার মান কত? দেখো এটা যদি তোমার প্রপার্টিজ জানো তাহলে অঙ্কটা খুবই সহজ, যদি না জানো তো এর থেকে কঠিন অঙ্ক নয়। দেখো যারা প্রপার্টিজ জানো তারা কিভাবে খাটাস করে নিবা। উপরে তো 1 আছে, cos² মাইনাস cot² এটার মান কত হয়? 1 হয়। প্লাস উপরে 1 আছে তো 1 লিখে দাও, বাই sec² মাইনাস tan² এটারও মান কত হয়? 1 হয়। সমান সমান কত? 2 sin θ, তাই তো? 2 sin θ। তো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তো থাকলো কত? এখানে 2 সমান সমান 2 sin θ, তাই তো? এই 2 দিয়ে এই 2 কেটে গেল, এখানে থাকলো কত? 1। তো sin θর মান 1 কখন হয়? যখন থিটার মান তোমার কত? 90 ডিগ্রি হয়। এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি, ঠিক আছে? এইভাবে তোমরা করে নিবা। আর এগুলো কি বলতো, বোঝানোর কিছু নেই। এখানে তোমার এই মান যদি জানো যে এই cos² মাইনাস cot² সমান সমান 1 হয়, তাহলে তুমি এটা করতে পারবে। আর এটা তো তোমাকে মুখস্থই করে রাখতে হবে না, ওই জন্য ব্যাপারটা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি x/y সমান সমান 3/2 হয়, তবে 2x প্লাস 3y বাই 5x প্লাস 7y এর মান কত? দেখো 2 ইন্টু এক্স এর মান কত আছে? 3, তো 3 লিখে দাও, প্লাস 3 ইন্টু ওয়াই এর মান কত আছে? 2, তো 2 লিখে দাও। নিচে দেখো কত আসবে? 5, এক্স এর মান কত আছে? 3, ইন্টু 3 করে দাও, প্লাস 7, ওয়াই এর মান কত আছে? 2, তো ইন্টু 2 করে দাও। তো কত আসছে দেখো? 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 6 6 12, উপরে 12 একটাই অপশন আছে, এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সবচেয়ে ছোট সংখ্যাটি কত যা 625 এবং 250 দ্বারা
নিঃশেষে বিভাজ্য হবে, মানে পুরোপুরি কেটে যাবে। তো দেখো অপশন দেখে তুমি বুঝতেই পারছো 1285 আছে, যেটা তোমার দুটো সংখ্যা দিয়ে কাটবে। যদি এরকম যদি তোমরা বুঝতে না পারো, তখন তুমি কি করবা, 625 আর হচ্ছে 250-এর এলসিএম করে নিবা, ঠিক আছে। তো এলসিএম যদি আমি করি, দেখো 25 বারে যদি কাটি, 25 625 আর 25 10 50, মানে 25 10 250। আবার তুমি 5 দিয়ে কাটো, 5 বারে 5 5 25, 5 দুগুণী 10। তো কত হলো, 25 সরি 25 5 125 আর 5 দুগুণী 10, 125 আর 10 গুণ করলে কত হয়, 1250, ঠিক আছে। অনেক সময় তোমার এই 1250 যদি অ্যান্সার না দেয়, তো এর মাল্টিপল তোমাকে অ্যান্সারে অপশনে দিতে পারে, ঠিক আছে, সেটাও তুমি চেক করে নেবা। মেন কথা হলো কি, তুমি এলসিএম করে দিবা, ঠিক আছে। এলসিএম করে যেটা তোমার এলসিএম আসবে, সেটা হয় সরাসরি তোমার মানে অপশনে থাকবে, যদি এটা অপশনে না থাকে তাহলে এর মাল্টিপল গুলো তোমার অপশনে থাকতে পারে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি এক্স প্লাস ওয়াই সমান সমান 5 এবং এক্স ওয়াই সমান সমান 18 হয়, তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত, তাই তো। ফর্মুলা বেসড আছে, করে দাও। দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব তোমার কি করে আসবে, যদি আমি এক্স প্লাস ওয়াই এর কিউব করে দিই, তাই না, তাহলে আমি এই মানটা পেয়ে যাবো। ফর্মুলা কি হয়, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই তো, এটাই হচ্ছে ফর্মুলা। এবার তুমি মান রেখে দাও, এক্স প্লাস ওয়াই কত আছে, 5, তো 5-এর কিউব করলে কত হবে, 125 সমান সমান এই মানটা আমাকে বের করতে হবে। তো আমি এটাকে ধরে নিলাম কত, এটাকে আমি ধরে নিলাম এম, ঠিক আছে, মানে এম আমাকে বার করতে হবে। প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত দিচ্ছে, 18, এখানে তুমি 18 লিখে দাও। এক্স প্লাস ওয়াই কত আছে, 5, তো এটাও তো তোমার 5, মানে এর সাথে মাল্টিপেলই আছে না, তো 5 করে দাও। তো কত হলো দেখো, 18 5 90, 90 আর 3 270, তাই তো। এই 270-কে যদি আমি এই সমান সমানের এইদিকে নিয়ে আসি, তাহলে কি হবে, এটা মানে বিয়োগ হয়ে যাবে, তাই না। তাহলে আমরা কি পাবো আলটিমেট, আমরা যদি এম বার করি, এম মানে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব যদি বার করি, এখানে তো 125 আছে, এটা তো থাকবেই, তাই না। আর এই যে 270 যেটা পেলাম, এটা তোমার এদিকে চলে আসবে, বিয়োগ হয়ে যাবে, তো -270। তো 270 থেকে 125 বাদ দিলে কত আসবে, -145। তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার বি, ঠিক আছে। তো এই ফর্মুলা বেসড অঙ্কগুলো তোমাদের আসতে পারে, তো ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখবা, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তে 16 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা অঙ্কন করা হলো, তাই তো। মানে কি বলছে, একটা বৃত্ত আছে, ঠিক আছে, এর মধ্যে কি আছে, 16 সেন্টিমিটার একটা জ্যা আছে, তাই তো। তো আমি ধরলাম এখান থেকে এটা 16 সেন্টিমিটার। বলছে এই বৃত্তের ব্যাসার্ধ কত, 10 সেন্টিমিটার। তো আমি যদি এখানে মানে কেন্দ্র ধরে নিই, তো এর ব্যাসার্ধ এখান থেকে কত হবে, এটা দিয়ে দিবে 10 সেন্টিমিটার, ঠিক আছে। আমাকে বলেছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত, মানে এই কেন্দ্র থেকে এইটার আমাকে ডিস্টেন্স বার করতে বলেছে। তো দেখো যখনই আমরা কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব দিই না, তখনই এই লম্ব কি করে, এই যে জ্যা আছে সেটাকে দুটো সমান ভাগে ভাগ করে দেয়, আর এখানে তোমার 90 ডিগ্রির কোণ তৈরি করে, ঠিক আছে। দেখো জ্যা কত আছে আমার, 16 সেন্টিমিটারের জ্যা আছে। তো এই লম্বটা কি করছে, এই মানে 16 সেন্টিমিটারকে দুটো সমান ভাগে ভাগ করছে। দুটো সমান ভাগে যদি ভাগ করে, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে তোমার 8, আর এটাও তোমার হয়ে যাবে 8, 16 সেন্টিমিটার। এবার দেখো আমাকে জানতে চেয়েছে যে এই যে রাশিটা আছে, মানে এই যে লম্বটা, এটা মান কত, তাই তো। তুমি যদি ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, তুমি দেখবা, দেখো এখান থেকে যদি আমি এইটা নিয়ে যাই, এই বাহুটা এখান থেকে নিয়ে আসি, আর এখান থেকে এটা নিয়ে আসি, তার মানে কি এখানে একটা সমকোণ ত্রিভুজের নির্মাণ হচ্ছে, তাই না, মানে এরকম ব্যাপারটা আসছে, সমকোণ ত্রিভুজ। সমকোণ ত্রিভুজে এটা কি হয়, এটা হচ্ছে তোমার বেস, এটা হচ্ছে তোমার কি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে তোমার কি হাইপোটেনাস। এবার দেখো যদি আমাকে হাইপোটেনাস বার করতে হবে, পারপেন্ডিকুলার বার করতে হয়, এর জন্য সব থেকে মানে সহজ উপায় কি জানো, ট্রিপলেট মনে রাখা। ট্রিপলেট তোমাদের কি কি হয়, 3 4 5, ঠিক আছে। তারপর দেখো 5 12 13, ঠিক আছে। তারপর তোমাদের হয় 8 15 17, ঠিক আছে। তারপর তোমাদের হয় হচ্ছে 9 40 41, 9 40 41, ঠিক আছে। তারপর মনে রাখবা 11 60 61, 11 60 61, ঠিক আছে, তিনটা তিনটা করে কিন্তু, ঠিক আছে। তারপরে তোমরা মনে রাখবা 7 7 বলেছি না, 7 24 25, ঠিক আছে, 7 24 25, এই ট্রিপলেট গুলো মনে রাখবা, রেলওয়ে বোর্ড তোমার এই ট্রিপলেট থেকেই প্রশ্ন করে। দেখো এটা তোমার ট্রিপলেট হতে পারে, আর ট্রিপলেট কি হতে পারে, এর যে মাল্টিপল গুলো আছে সেগুলো, ঠিক আছে। যেমন দেখো 3 4 5 কে যদি আমরা ধরি, এখানে কত আছে দেখো, আমাকে বেস দিয়ে দিয়েছে কত, 8 সেন্টিমিটার, আমাকে হাইপোটেনাস কত দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে আমাকে 10, তাই তো। তো পারপেন্ডিকুলার আমাকে বার করতে হবে, তো এটাকে যদি আমি কাটি, দেখো 2 দিয়ে যদি আমি কাটি, 2 বার এটা কত চলে আসছে 4, 2 বার এটা কত চলে আসছে 5। তো দেখো 4 5 যদি একটা ট্রিপলেটের মধ্যে থাকে, তো আরেকটা কত হবে 3, তার মানে এটা কত হয়ে যাবে 3, 3 4 5 একটা ট্রিপলেট হয়ে গেল। আর সব থেকে যে বড় বাহুটা থাকবে সেটা হবে সব থেকে মানে
সব থেকে বড় যে মানটা থাকবে না সেটা হবে সব থেকে বড় বাহু, বুঝতে পারলে তো? আর যেটা লম্ব আর বেস যেটা আছে সেটা একটা দুটো মানে কোনো সময় ছোট বড় বড় ছোট হতে পারে, কিন্তু সব থেকে বড় যেটা হবে সেটা তোমার হাইপোটেনাস হবে। তো দেখো এখানে আমরা এই লম্বটা কত পেলাম, 3 রেশিওতে পেলাম, কিন্তু এগুলো এটা তো 3 তো অ্যাকচুয়ালি হবে না, কারণ এটা তো কি আমরা মাল্টিপল করেছি, তো এটা কত 2 দিয়ে কেটেছিলাম, তার মানে কি এখানে 2 আমাকে গুণ করতে হবে, তো 3 দুগুণই কত হচ্ছে 6, এটাই তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিবা, কেমন? চল নেক্সট কোশ্চেন দেখো। দেখো সিম্পল একটা তোমাকে মান বের করতে হবে, তাই তো? 81 আন্ডার রুট করা আছে, এটা কত হবে 9। 16 আন্ডার রুট করা আছে, 16 আন্ডার রুট থেকে বের করলে কত হবে 40, তাই তো? তো 40 আর 9 কত হবে 49, কিন্তু দেখো এই টোটালটার উপর আন্ডার রুট করা আছে, তো এটা টোটালটার উপর আন্ডার রুট করা আছে, যদি 49 কে আন্ডার রুট থেকে বের করা হয় কত হবে 7, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বছরে 8% হারে কত বছরে 10,000 টাকার সরল সুদ 1600 টাকা হবে। তুমি একদম যেটা সরল সুদের ফর্মুলা সেটা লিখে দাও। সরল সুদের ফর্মুলা কি হয়, সিম্পল ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই হচ্ছে তোমার কত 100। এবার যেরকম যেরকম মান আছে লিখে দাও। এসআই আমার কত বলেছে 1600 টাকা, তো তুমি এখানে 1600 লিখে দাও, ঠিক আছে? সমান সমান প্রিন্সিপাল কত দিচ্ছে 10,000, এখানে তুমি 10,000 লিখে দাও। রেট আমাকে বার করতে হবে, তাই তো? সরি, রেট তো আমাকে দেওয়া আছে 8%, তাই না? রেট দেওয়া আছে আমাকে 8%, আমাকে সময় বার করতে হবে, টাইম বার করতে হবে, আর নিচে কত আছে 100। ব্যাস তুমি কাটাকুটি করে দাও, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, এই 8 দিয়ে এটা কেটে গেল 2 বার, তো এখানে তো সবকিছু কেটে গেছে, পড়ে আছে কি টি, আর এদিকে পড়ে আছে কত 2, তো টি তোমার কত হয়ে গেল 2 বছর, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন ব্যবসায়ী একটি সোফা সেট 45,000 টাকায় বিক্রি করে লাভ করেন, যখন সেই একই সোফা সেট 39,000 টাকায় বিক্রি করা হয় তখন ব্যবসায়ীর মোট সেই পরিমাণ ক্ষতি হয় যা আগের ক্ষেত্রে লাভের সমান ছিল। সোফা সেটটির ক্রয় মূল্য নির্ণয় করো, তাই তো? দেখো এই প্রশ্নটা তোমাকে একদম সিম্পল একটা নিয়ম মনে রাখো, যখন তোমরা কনসেপ্ট দিয়ে লিখেও নিতে পারো, যখন লাভ ও ক্ষতি সমান হয়, সেকেন্ড, যখন লাভ ও ক্ষতির পরিমাণ সমান হয়, ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ সমান হয়, ঠিক আছে, সমান হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে কস্ট প্রাইস বের করতে গেলে কি করতে হয় জানো, সিপি সমান সমান সেলিং প্রাইস 1 প্লাস সেলিং প্রাইস 2 ডিভাইডেড বাই 2, ব্যাস এটুকুটা তোমায় করতে হবে, ঠিক আছে? এখানে দেখো তোমাকে প্রশ্নে বলেই দিয়েছে যে যখন 45,000 টাকায় যে লাভটা হচ্ছে 39,000 টাকায় বিক্রি করলে সেম পরিমাণ ক্ষতি হচ্ছে, মানে লাভ আর ক্ষতি কি আছে সমান, তো সিপি বের করতে গেলে আমার কি করতে হবে, কারণ ক্রয় মূল্যই বার করতে চেয়েছে, তো উপরে কি হবে CP1 মানে SP1 45,000, তাই তো, প্লাস SP2 কত আছে 39,000, 3,9,000 ডিভাইডেড বাই 2, তো 39 আর 45 যোগ করলে কত হয়, 39 আর 45 যোগ করলে হবে 84, তাই না? তার মানে তোমার এলো কত, দেখো উপরে আসবে তোমার 84, তাই তো 84,000, আর নিচে কত আসবে তোমার 2, তো 2 দিয়ে দিলে এটাকে আমি কাটি কত আসবে 42,000, এটাই তোমাদের কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই পয়েন্টটা তোমরা মনে রাখবা, যখন লাভ ক্ষতির পরিমাণ সমান হয় সেই ক্ষেত্রে যদি তোমাকে সিপি বের করতে বলে তখন তুমি কি করবা, দুটো এসপি কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটি ট্রেন 2 মিনিটে একটি ল্যাম্প পোস্টকে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো আমি তোমাকে কি বলছি, যখন ট্রেন একটা ল্যাম্প পোস্টকে পার করবে তখন ট্রেনের যেটা লেন্থ হবে, ঠিক আছে, ট্রেনের লেন্থ সেটাই তোমার ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করবে। আর যখন একটা ট্রেন, ঠিক আছে, একটা ধরো প্ল্যাটফর্ম বা একটা ব্রিজ বা একটা সুড়ঙ্গ বা অন্য একটা ট্রেনকে যদি ক্রস করে, সেক্ষেত্রে ট্রেনের যেটা লেন্থ হবে প্লাস এগুলো যেটা দেওয়া থাকবে তাদের যেটা লেন্থ হবে, সেই লেন্থের যোগফল তোমার ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। এবার দেখো এখানে যেহেতু আমাকে ল্যাম্প পোস্টকে অতিক্রম করছে, তার মানে কি ট্রেনের যেটা লেন্থ সেটাই আমার কি বলবো ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করবে, তো ডিস্টেন্স সমান সমান কি হয় স্পিড ইন্টু টাইম, তো ডিস্টেন্স আমাকে বার করতে হবে, মানে ট্রেনের লেন্থ আমাকে বার করতে হবে, স্পিড আমাকে কত দিয়েছে দেখো 60 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু অ্যান্সার আমার কত মিটারে আছে, সেই জন্য এটা কি আমার মিটার প্রতি সেকেন্ডে পরিণত করতে হবে, তো 60কে যদি মিটার প্রতি সেকেন্ডে পরিণত করতে হয় তাহলে কত 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই তো, ইন্টু সময় কত দেওয়া আছে 2 মিনিট, এটা মিনিটে আছে, এটাকে আমাকে কি করতে হবে, এটাকে হচ্ছে আমার সেকেন্ডে পরিণত করতে হবে, তো সেকেন্ডে পরিণত করার জন্য কি 60 দিয়ে গুণ করতে হবে, ব্যাস এবার তুমি কাটাকাটি করো, 6 বারে দেখো 6 বারে এটা কেটে গেল 6 3 18, তাই তো, সেকেন্ড,
ছয় তিনে 18, 6 বার এটা কেটে গেল 10 বার, 3 বার এটা কেটে যাবে দেখো 20 বার, তাই তো? তো কত হলো দেখো, 5 দুগুণি 10, 10 10 100, 100 আর 20 কত হবে? 2000। তো ট্রেনের লেন্থ কত হবে? 2000 মিটার। অপশন নাম্বার এ তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি পঞ্চায়েত নির্বাচনে 4 জন প্রার্থী যথাক্রমে 526, 1132, 5432 এবং 2400 ভোট পেয়েছেন। বিজয়ী প্রার্থীর ভোটের শতাংশ কত? দেখো, যে বিজয়ী হয়েছে সে কি সব থেকে বেশি ভোট পাবে? সব থেকে বেশি ভোট কত আছে? 5432, এটা হচ্ছে বিজয়ী। আমাকে জানতে চাইছে এই যে ভোটটা পেয়েছে এটা টোটাল ভোটের কত পার্সেন্ট, টোটাল ভোট আমাকে যোগ করতে হবে, তাই না? তো দেখো, আমি যদি যোগ করি, শূন্য শূন্য আর দুইয়ে কত হচ্ছে? দুই, দুই দুয়ে 4, 6 4-এ 10-এর শূন্য, হাতে থাকলো 1, শূন্য আর 1-এ 1, 1 3-এ 4, 4 3-এ 7, 7 2-এ কত হচ্ছে? 9। তারপর দেখো, 4, 4 4-এ 8, 8 1-এ 9, 9 5 কত হয়? 14, 14-এর 4, হাতে থাকলো 1, 2, 2 5-এ 7, 7 1-এ 8, 8 আর 1-এ 9। টোটাল ভোট আমার কত হলো? 9490। আর আমাকে বার করতে কি বলেছে? সব থেকে যে বেশি ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী 5432, 5432। এবার এটাকে কি আমাকে পার্সেন্টেজে বার করতে হবে? ওই জন্য কি 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করে দাও। তো এই শূন্য কেটে গেল, তো উপরে থাকলো কি 5432, আর শূন্য অ্যাড হয়ে যাবে, আর নিচে থাকবে কি 949। তো এটাকে আমরা ভাগ করে নিই। তো দেখো, উপরে আমরা কত পেয়েছিলাম? 5 4 3 2 0, সেটাকে আমাকে ভাগ কত করতে হতো? 949 দিয়ে, 9 4 9, তাই তো? তো দেখো কত বারে যাবে? 6 নং 54, 6 বারে বেশি হয়ে যাবে, 5 বারে যাবে, তাই তো? 5 নং 45-এর 5, হাতে থাকলো 4, 5 4-এ 20, 20 আর 4-এ 24-এর 4, হাতে থাকলো 2, 5 নং 45, 46 47, তাই তো? এটা বিয়োগ করো, 12 থেকে 5 গেল কত হলো? 7, এখানে 1 চলে আসবে, এটা হয়ে গেল 5, 13 থেকে 5 গেল কত হলো? 8, এখানে 1 চলে আসলো, এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল তোমার 8, 14 থেকে 8 গেল 6, এখানে 1 চলে আসবে, এটা কত হয়ে যাবে? 5, কেটে যাবে, আবার শূন্য নামবে। এটা কত বারে যাবে দেখো, 7 নং 63, 8 নং 72, 8 বারে বেশি হয়ে যাচ্ছে, তো 7 বারে যাবে, তাই না? তো 5 7 দিয়ে একটাই তোমার অপশন আছে, তাই না? তো এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যেখানে তোমার মানে আর দরকার নেই, তার বেশি তোমার করারও উচিত না। 57 দিয়ে যখন হয়ে যাচ্ছে, আমি কেন ভাই পুরোটা করতে যাব, তাই না? তোমরাও করবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কট 15 ডিগ্রি ইন্টু কট 75 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি ইন্টু কট 30 ডিগ্রি প্লাস ট্যান 45 ডিগ্রির মান কত? তো এই অঙ্কটা না খুবই সোজা, কিন্তু তুমি যদি এর মানে প্রপার্টি জানো তবেই। প্রপার্টি কি হয় আমি তোমাকে পুরো নিয়মটাই বলে দিচ্ছি। দেখো, যদি, ঠিক আছে, যদি এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি হয়, ঠিক আছে, যদি এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি হয়, তোমরাও পারলে এটা খাতায় কোথাও লিখে নিও। সেক্ষেত্রে কি হবে জানো? সেক্ষেত্রে ট্যান এ, ঠিক আছে, ট্যান এ ইন্টু ট্যান বি, ট্যান বি এটার মান তোমার কত হবে জানো? 1। তারপর মনে রাখবা কট এ, সরি, কট এ ইন্টু কট বি, কট বি এটার মানও তোমার কত হবে? 1 হবে, ঠিক আছে। তারপরে মনে রাখবা সাইন এ, সাইন এ ইন্টু স্যাক এ, ঠিক আছে, স্যাক এ এটার মানও তোমার কত হবে? 1 হবে। তারপর দেখো কস এ, ঠিক আছে, কস এ ইন্টু কসেক এ, কসেক এ এটারও মান তোমার 1 হবে, ঠিক আছে। এই 4টা প্রপার্টিজ তোমরা মনে রাখবা, তোমাদের গ্যারেন্টি এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। আর একটা তোমাকে দিয়ে দিচ্ছে না কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, এখান থেকে তোমরা আয়ত্তও করতে পারবা। তো দেখো, আমি তোমাকে কি বললাম, যদি এ প্লাস বি সমান সমান তোমার 90 ডিগ্রি হয়, তবে এই সব মানগুলো হবে। দেখো, কট 15 আর কট 75, এ প্লাস বি যদি করি কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তার মানে আমি কি বলতাম, কট এ ইন্টু কট বি কত হবে? 1। তার মানে এই দুটো গুণ করলে কত হবে? 1, ঠিক আছে। আবার এখানে দেখো কট 60, কট 30 যোগ করলে কত? 90 ডিগ্রি আসছে। তো কট এ ইন্টু কট বি কত হবে? 1 হবে। তো এখানে দেখো কিছু নাই, মানে ইন্টু 1 প্লাস ট্যান 45 ডিগ্রির মান কত হয়? এটাও 1 হয়, তো এখানেও তুমি 1 করে দাও। তো কত এলো? 1 1 কে 1 প্লাস 1 মানে 2। তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ, তাই না? দেখো কত সোজা অঙ্ক, এতটুকুটা তোমাকে জাস্ট করতে হবে। তো কিন্তু এতটুকু করার জন্য কি তোমাকে এই প্রপার্টিগুলো জানতে হবে, তবেই তুমি করতে পারবা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 18 বহুপদী সংখ্যামালার উৎপাদকগুলো কি কি? একদম বেসিক থেকে করো, ঠিক আছে, কোনো চাপ নেই। এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 18 আছে, তাই তো? এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3x প্লাস 18, এটাও আমরা লিখতে পারি। মাইনাস 6x মাইনাস 3x যদি যোগ করি তো মাইনাস 9xই আসবে, তাই না? তো দেখো এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি
যদি এই দুটোকে আমরা নিই, তো এক্স যদি কমন নিই, ভিতরে কি আসছে এক্স মাইনাস সিক্স, তাই তো? এখান এই দুটোকে যদি কমন করি, তো মাইনাস থ্রি যদি বাইরে কমন নিই, ভিতরে কত আসছে দেখো এক্স, প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস সিক্স, তাই তো? তো এখান থেকে আমরা কি পেলাম, এক্স এর মান একটা হচ্ছে এক্স মাইনাস সিক্স, তাই তো? আর একটা তোমার কি এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি। তো দুটো মাল্টিপল কি হবে, এই দুটোই হবে। কোন অপশন আছে দেখো, এক্স প্লাস থ্রি হবে না, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস সিক্স, অপশন নাম্বার বি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার তুলনায় যথাক্রমে 30% এবং 20% কম, প্রথম দুটি সংখ্যার অনুপাত কত? দেখো একটা আছে প্রথম সংখ্যা, একটা আছে তোমার দ্বিতীয় সংখ্যা, একটা আছে তোমার তৃতীয় সংখ্যা। বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার তুলনায়, তৃতীয় সংখ্যা যদি 100% হয়, তার মানে প্রথম সংখ্যাটা কি 30% কম মানে 70 হয়ে যাবে, আর দ্বিতীয় সংখ্যাটা কত 20% কম মানে 80 হয়ে যাবে। বলছে প্রথম দুটি সংখ্যার অনুপাত 70 আর 80, এটা শূন্য শূন্য কেটে দাও কত হবে 7:8, এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে সবচেয়ে বড় কোন সংখ্যাটি দিয়ে 242, 634, 358কে ভাগ করলে যথাক্রমে 2, 4, 8 অবশিষ্ট থাকবে? দেখো যখনই তোমাকে এরকম সংখ্যা দিয়ে দিবে না, সব থেকে চেনার সব থেকে সহজ নিয়ম কি জানো, যখনই বড় সংখ্যা বলবে তখনই তোমার মনে রাখবা বড় সংখ্যা বলেছে তার মানে তোমাকে এইচসিএফ করতে হবে, গসাগু করতে হবে। যদি এখানে ছোট সংখ্যা বলতো তাহলে তোমার কি করতে হতো, এলসিএম করতে হতো। ঠিক আছে, লসাগু গসাগু তুমি কিভাবে চিনবা, এইভাবেই মানে কোনো কোশ্চেন তুমি যদি বুঝতে না পারো যে লসাগু করতে বলছে না গসাগু, বড় সংখ্যা থাকবে কোশ্চেনে তো এইচসিএফ, ছোট সংখ্যা থাকবে তো এলসিএম। ঠিক আছে, এটা হচ্ছে চেনার নিয়ম। দ্বিতীয় কি আছে, যখন তোমাকে এরকম প্রশ্ন দেবে যে এতগুলো এটা এটা সংখ্যা আছে, কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে এত 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 অবশিষ্ট পড়ে থাকবে, তো তুমি কি করবে জানো, 242 লিখবা, যে মানে যে সংখ্যাটা থাকবে, আর ভাগ করার পর যত অবশিষ্ট থাকবে সেটাকে তুমি বিয়োগ করে দিবা, দুই, তো কত হচ্ছে 240। তারপরে দেখো 634 আছে, 634 এখানে কত ভাগশেষ বলেছে, 4 অবশিষ্ট থাকবে, তো 4 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 640। তারপরে কত আছে দেখো 358, 3, 5, 8, এখান থেকে কত বলেছে যে 8 অবশিষ্ট থাকবে, তো 8 বাদ দিয়ে দাও, তো কত আসছে 350। এই যে সংখ্যাগুলো পেলা, এবার এই সংখ্যাটা তুমি এইচসিএফ করে দাও। ঠিক আছে, এইচসিএফ করে যেটা এইচসিএফ আসবে সেটাই তোমার অ্যান্সার। তো এই তিনটা যদি তুমি এইচসিএফ করো কিনা মানে গসাগু বের করো, তো তোমার গসাগু আসবে হচ্ছে 10। ঠিক আছে, তো এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার সি তোমার কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি শঙ্কুর ভূমির ব্যাস 6 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতল মানে কি বলেছে জানো, কার্ভ সারফেস এরিয়া, আর কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়, পাই আর এল। এখানে পাই তো পাই 22/7 জানোই, আর কি হয় তোমার ব্যাসার্ধ, আর এল কি তির্যক উচ্চতা। তো তির্যক উচ্চতা কোনটা হয় দেখো, একটা হচ্ছে শঙ্কু, তাই তো, এক সেকেন্ড, এটা হচ্ছে একটা শঙ্কু। ঠিক আছে, শঙ্কুর এটাকে কি বলে ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, এটা তোমার কি হয়ে যায়, এটা হচ্ছে তোমার হাইট, তাই তো, এটা হচ্ছে হাইট। আর এই যে তুমি এই বাঁকানো ভাগটা যে দেখছো না, এটাকেই বলে তির্যক উচ্চতা বা লেটেন্ট হাইট, যেটা ইংরেজিতে এল দিয়ে দেখানো হয়। ঠিক আছে, এই এল এর মানই আমাকে বার করতে হবে। তুমি দেখো আমাকে কি বলেছে যে 6 সেন্টিমিটার ভূমির ব্যাস, ব্যাস যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 3 সেন্টিমিটার, ব্যাসের ঠিক অর্ধ হয়, তো এটা আমার হয়ে গেল 3 সেন্টিমিটার। ঠিক আছে, আমাকে উচ্চতা কত দিয়েছে 4 সেন্টিমিটার, তাই না? তো 4 সেন্টিমিটার মানে এই হাইট আমি এইটা পেয়ে গেছি 4 সেন্টিমিটার। আমাকে লেটেন্ট হাইট বার করতে হবে। তো দেখো তুমি যদি ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, তো তুমি দেখতে পাবে, দেখো আমি যদি এই হাইটটাকে নিয়ে নিই, ঠিক আছে, এই ব্যাসার্ধটাকে নিয়ে নিই, আর এই লেটেন্ট হাইটটাকে নিয়ে নিই, তাহলে এখানে আমার কি আসছে একটা সমকোণ ত্রিভুজ, তাই তো? আর সমকোণ ত্রিভুজের এই বাহুটা আছে তোমার 4, এটা যদি 3 হয় তাহলে এটা কি আছে কর্ণ, এটা কত হবে 5, ট্রিপলেট তোমাকে এখনই বললাম। তার মানে এল আমার কত হয়ে গেল 5 হয়ে গেল। ঠিক আছে, ব্যাস এখান থেকে তুমি মান লিখে দাও, পায়ের মান কত আছে 22/7, ইন্টু আর কত আছে 3, তো 3 লিখে দাও, ইন্টু এল কত আছে 5, তো কত হয় 5/22 110, 110 আর 3 কত হয় 330, 330কে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে, তো 7 দিয়ে আমি ভাগ করে দিই, তাই না? দেখো 4 7 28, 4 দিয়ে দেখো তোমার একটাই অপশন আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বেশি করার দরকারই নেই, তাই না? তো এই জিনিসটা তোমরা মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 20 মিটার উচ্চতার একটি বৈদ্যুতিক খুঁটির ছায়ার দৈর্ঘ্য মাটিতে 20√3 হলে সেই সময়ে সূর্যের উন্নতি কোণ কি? দেখো একটা বলেছে একটা বৈদ্যুতিক খুঁটি আছে, এটার উচ্চতা আমাকে দিয়ে দিয়েছে 20 মিটার, তাই তো? বলছে এর ছায়া পড়তে, তো ছায়া কি ঠিক এইভাবে পড়বে, তাই তো, এটা ছায়া হয়ে গেল, এটা আমাকে কত দিয়েছে 20√3। আমাকে জিজ্ঞেস করছে সেই সময় সূর্যের উন্নতি কোণ, মানে এখান থেকে যদি আমি দেখি উন্নতি কোণ আমাকে বার করতে হবে, তাই তো?
তো দেখো এখান থেকে তোমরা যদি আমার মানে পুরোনো ক্লাস যদি মানে যে সেটগুলো করেছি সেটা যদি করো, তো আমি তোমাকে বলেছিলাম দেখো তিনটা ম্যাজিক্যাল ট্রায়াঙ্গেল হয়। একটা হচ্ছে তোমার 30 ডিগ্রি 60 ডিগ্রি, তাই তো? এটা যদি 30 ডিগ্রি হয়, ঠিক আছে, এটা তো অলওয়েজ তোমার 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। আর এটা যদি তোমার 60 ডিগ্রি হয়, এটা 30 যদি হয় এটা 90 হবে, এটা 60 হবে, কারণ কি ত্রিভুজের তিনটা কোণের যোগ 180 ডিগ্রি। আমি তোমাকে কি বললাম, 30 ডিগ্রির সামনের বাহুর মান, মানে এই যে এই বাহুটা আছে এটার মান হয় তোমার এই, ঠিক আছে? 60 ডিগ্রির ঠিক সামনে যে বাহুটা আছে, এই বাহুটাই আছে 60 ডিগ্রির সামনে, এটার মান তোমার হয় a√3। আর 90 ডিগ্রির সামনের যে বাহুটা আছে মানে এই বাহুটা, এইটার মান তোমার হয় 2a, ঠিক আছে? 2a। এবার দেখো এইটা এখানে স্যাটিসফাই করছে কিনা। 30 ডিগ্রির সামনের কোণ এ আছে, তো এ এর মান আমার কত দিয়েছে 20। এ সমান সমান যদি 20 হয়, তাহলে এই 60 ডিগ্রির সামনের বাহু কত আছে a√3। তো a√3 এর মান কত হবে, এর মান কত আছে 20√3। তো দেখো এই বাহুটার মান আমাদের 20√3 দেওয়াই আছে, তার মানে এর উন্নতি কোণ কত আছে 30 ডিগ্রি। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি তোমাকে কি বললাম, 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, 30 ডিগ্রির সামনের বাহু এ হয়, এর সমান সমান কি বলতো, এ সমান সমান হচ্ছে বাহুর মান, ঠিক আছে? বাহুর মান। যেমন এখানে এ দেখো 20 ডিগ্রি মানে 20 দেওয়াই ছিল, তো আমি ধরে নিলাম এ কত, বাহুর মান 20 ধরে নিলাম, ঠিক আছে? তো এটা হলো কি 30 60 ডিগ্রির হয়ে গেল। আরো দুটো আছে দেখো, দুটোই আমি তোমাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, এটা তো তোমার অলওয়েজ 90 ডিগ্রি হয়, তাই না? এটা যদি তোমার 45 ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটা কোণের যোগ কত হয় 180 ডিগ্রি, তার মানে এটাও তোমার কত হবে 45 ডিগ্রি হবে, তাই তো? এবার দেখো 45 ডিগ্রির সামনের যে বাহুটা হয়, এই যে 45 ডিগ্রি এর সামনের যে বাহু, সেটার মান হবে তোমার এ, ঠিক আছে? এটা যদি এ হয় তো এটাও তো 45 ডিগ্রি আছে, তাই না? তো এই সামনে যে বাহু, এই বাহুটা, এটারও মান কত হবে এ হবে। এখানে এ তোমাকে দেওয়া থাকবে, যেমন এখানে বলে দিই না 20 মিটার উচ্চতার একটি বৈদ্যুতিক খুঁটি, তো এখানে এ সমান সমান 20 ধরে নিতে পারো, মানে আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? আর 90 ডিগ্রির সামনের যে বাহুটা আছে সেই বাহুটার মান কত হবে a√2, a√2, ঠিক আছে? এ এখানে কি বললাম, বাহুর মান। এই 45 ডিগ্রির মানটা মনে রাখবে। আরেকটা তোমাদের পরীক্ষাতে আসে 15 ডিগ্রি আর 75 ডিগ্রি, তাই তো? দেখো আমরা কি জানি, এটা তো তোমার অলওয়েজ হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? এটা যদি তোমার 15 ডিগ্রি হয়, তাহলে এটা তোমার কত হবে 75 ডিগ্রি, কারণ তিনটা কোণের যোগ 180 ডিগ্রি। দেখো 15 ডিগ্রির সামনের যে বাহুটা আছে সেই বাহুটার তোমার মান হবে কত বলতো, a √3 - 1, ঠিক আছে? 75 ডিগ্রির সামনের যে বাহুটা আছে সেটার মান হবে তোমার a √3 + 1। আর 90 ডিগ্রির সামনের যে বাহুটা আছে সেটার মান হবে তোমার a × 2√2, ঠিক আছে? এই তিনটা মানই তুমি মনে রাখবা। আর এখানে তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে? এ এর মান কোনো একটা মানে দেওয়া থাকবে, √3 যদি দিতে তো সেটার মানও তোমাকে দিয়ে দিবে, মানে এগুলো রেশিও, বুঝতে পারলে তো? রেশিও, এগুলো আর কিছুই না। তো এইভাবে তোমরা করে নিবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 200 এবং 500-র মধ্যে কতগুলো সংখ্যা 3 4 5 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। তো সবার প্রথম তুমি কি করবা, 3 4 5-এর এলসিএম নিয়ে নাও। তো 3 4 5-এর এলসিএম কত হবে, এমন একটা সংখ্যা যেটা এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ যায়, 60, তাই তো? এবার দেখো 200 থেকে 500-র মধ্যে, তো 60 দিয়ে যদি আমি 60-এর যদি মাল্টিপল করি, প্রথম সংখ্যা আমার কি আসবে 200-র পরে 4 6 24, 240, তাই তো? তারপর 60-এর মাল্টিপল কি হবে 300, তারপরে কত হবে 360, তারপর কত হবে 420, তারপরে কত হবে 480। ব্যাস এই কটাই হবে, কারণ 200 থেকে 500-র মধ্যে বলেছে, তো কটা আছে 1 2 3 4 5, তো 5 তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো প্রবলেমটা কখন হয় জানো, যখন তোমাকে ধরো 200 থেকে 500 দিছে, তো এটাই তোমাকে বড় সংখ্যা দিয়ে দিত। 200 থেকে ধরো তোমাকে জিজ্ঞেস করলো কি 200 থেকে 1200-র মধ্যে কতগুলো সংখ্যা হবে, তখন তুমি কি করবা? তো দেখো সেক্ষেত্রে তুমি কি করবা জানো, 200 যে আছে তার ঠিক পরের সংখ্যাটা নিয়ে নিবা 240, আর যে 500 আছে তার ঠিক আগের সংখ্যাটা নিবা কত 480, এই দুটো হবে। মাঝখানের তো এগুলো আমি জানি না, ঠিক আছে? জাস্ট আমি প্রথম মানে 200-র কাছাকাছি আর 500-র কাছাকাছি একটা সংখ্যা পেয়ে গেলাম। এবার যেটা ফর্মুলা হচ্ছে সেই ফর্মুলাটা হচ্ছে লাস্ট সংখ্যা, ঠিক আছে? লাস্ট সংখ্যা মাইনাস ফার্স্ট সংখ্যা, ফার্স্ট সংখ্যা বাই হচ্ছে তোমার ডিফারেন্স, ঠিক আছে? ডিফারেন্স প্লাস হচ্ছে তোমার 1, এই হচ্ছে তোমার ফর্মুলা। যেমন এটা কিভাবে হবে দেখো, লাস্ট সংখ্যা কত আসে 480, তো 480 করে দাও, মাইনাস ফার্স্ট সংখ্যা কত আছে 240, তো 240 করে দাও, ডিফারেন্স কত আছে 60-এর ডিফারেন্স আছে, মানে মাল্টিপল 60 আছে, তাই না? তো 60-এর ডিফারেন্স নিচে 60 করে দাও, প্লাস 1। 280 থেকে মানে সরি 480 থেকে 240 বাদ দিলে কত হবে 240, তাই তো? বাই হচ্ছে তোমার 60 প্লাস হচ্ছে তোমার 1, 60 দিয়ে এটা কেটে গেল তোমার কত 4, 4 আর আগে কত হচ্ছে 5, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো এই ফর্মুলাটাও তোমরা মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি খালি পুকুর জল দিয়ে পূর্ণ করতে
পূর্ণ করার জন্য এ এবং বি দুটি পাইপ লাগানো হয়েছে। এ একা পাইপ 70 ঘন্টায় এবং বি 80 ঘন্টায় পুকুরটি পূর্ণ করতে পারে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে পুকুরটি পূর্ণ করতে কত সময় লাগবে? একদম সোজা অঙ্ক আছে, তাই না? কি বলেছে? একটা পাইপ আছে এ, যে হচ্ছে পুকুরকে 70 ঘন্টায় পূর্ণ করে। একটা পাইপ আছে বি, যে পুকুরকে তোমার 80 ঘন্টায় পূর্ণ করে। তো পুকুরটার কত মানে ইউনিট আছে সেটা আমাকে বার করতে হবে। তো কি করব? এই দুটোর এলসিএম। তো এলসিএম কত হবে? 560, তাই তো? 560। এবার দেখো, 560 ইউনিট কাজ করতে এ 70 ঘন্টা সময় নেয়, তাহলে 1 ঘন্টায় কত কাজ করবে? 8 ইউনিট। সেরকম ভাবে বি যে আছে 560 ইউনিট কাজ করতে 80 ঘন্টা সময় নেয়, তাহলে 1 ঘন্টায় কত করবে? 7 ইউনিট, তাই তো? আমাকে বলছে যদি দুজন একসাথে কাজ করে তাহলে পুকুরটি পূর্ণ করতে কত সময় লাগবে? দেখো, এ 1 ঘন্টায় করছে 8 ইউনিট কাজ, বি 1 ঘন্টায় করছে 7 ইউনিট কাজ। তার মানে 1 ঘন্টা যদি দুজন একসাথে কাজ করে তা টোটাল কত কাজ হবে? 15 ইউনিট কাজ হবে। আমাকে কাজ করতে কত হবে? 560 ইউনিট। তো ব্যাস, এটাকে তুমি ভাগ করে দাও। 560 কে তুমি 15 দিয়ে ভাগ করি, কত আসবে দেখো? 15, 15 চারে 60, 15 তিনে 45, তাই তো? 15 তিনে 45, কত নামবে? 110, 15 সাথে 105, 37 পয়েন্ট সামথিং হবে। দেখো, এটা 32 আছে, অ্যান্সার হবে না। 25 অ্যান্সার হবে না। 27 অ্যান্সার হবে না। অপশন নাম্বার সি তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিবা। যদি এইভাবে তুমি যদি করতে না চাও, আরেকটা নিয়ম আছে, কোশ্চেনটাকে চিনে নাও। কি বলেছে? দুজন আছে, একজন 70 ঘন্টায়, একজন 80 ঘন্টায় করছে। দুজনকে যদি একসাথে করানো হয় তবে কতক্ষণ সময় লাগবে? তাহলে তুমি কি করবে জানো? যেই সংখ্যাটা আছে 70 আর 80 আছে, তো 70 আর 80 কে তুমি গুণ করো, ঠিক আছে? এটাকে তুমি ডিভাইডেড করে দাও 70 প্লাস 80 দিয়ে, ব্যাস তোমার অ্যান্সার হয়ে যাবে। কত হলো? উপরে 5600, 5600, নিচে কত আসছে? 150, তাই তো? এই শূন্য কেটে গেল, থাকলো কত? পড়ে থাকলো উপরে 560 পড়ে থাকলো, নিচে 15 থাকলো, যেটা আমরা কত পেয়েছিলাম? 37.33। ঠিক আছে, এইভাবেও তোমরা করে নিতে পারো। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 1/0.05 এর 2 এর 5 এর মান কত? 1/0.05 এর মানে ইন্টু 2/5, তাই তো? এই দশমিক উঠিয়ে উপরে 100 গুণ হয়ে যাবে। ব্যাস, এবার কাটাকাটি করো। 5 5 25 দিয়ে এটা কেটে গেল তোমার কত? 4 বার। তো 4 দুগুণি 8, 8 একে 8, তো 8 তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন ব্যক্তি তার বেতনের 1/4 অংশ শিক্ষার জন্য, 1/3 অংশ খাবারের জন্য খরচ করেন এবং বাকি টাকা সঞ্চয় করেন। যদি ওই ব্যক্তির মাসিক বেতন 60,000 টাকা হয় তবে তার মাসিক সঞ্চয় কত? দেখো, মাসিক যে বেতনটা হবে না, সেটা তুমি কিভাবে বার করবে জানো? এই যে মানে যেটা হর আছে ডিনোমিনেটর, সেটার তুমি এলসিএম করে দাও। তো 4 আর 3 এর এলসিএম কত হয়? 12। এটা হয়ে গেল তোমার মাসিক মানে বেতন। ঠিক আছে, বলছে এই মাসিক বেতনের 1/4 ভাগ, তো 12-র 1/4 ভাগ কত হয়? 4 বার এটা কেটে গেল 3, মানে এই যে 3 ভাগ আছে, এটা কি শিক্ষার জন্য? বলছে 12-র 1/3 ভাগ, তো 12-র তোমার 1/3 ভাগ কত হয়? 3 বার এটা কেটে গেল কত? 4, মানে 4 ভাগ কিসের জন্য করছে? খাবারের জন্য। বলছে বাকি টাকা সঞ্চয় করে। দেখো, 12 টোটাল ভাগ, এর মধ্যে 3 ভাগ আর 4 ভাগ, টোটাল 7 ভাগ বেরিয়ে গেছে। তো পড়ে আছে কত? 5 ভাগ, তাই না? আমাকে জিজ্ঞেস করেছে, বলছে বাকি টাকা সঞ্চয় করে, মানে এই 5 ভাগ টাকা সে সঞ্চয় করে, তাই তো? বলছে যদি ওই ব্যক্তির মাসিক বেতন 60,000 টাকা হয় তবে তার মাসিক সঞ্চয় কত? দেখো, মাসিক বেতন আমরা কত ধরেছিলাম? 12 ইউনিট, তাই না? তো 12 ইউনিটের মান আমাকে দিয়েছে কত? 60,000, তাই তো? তাহলে 1 ইউনিটের মান আমাকে বার করতে হবে। তো 12 দিয়ে কেটে দাও, 12 5-এ 60, 3টা শূন্য। 1 ইউনিটের মান আমি কত পেলাম? 5,000। আমাকে সঞ্চয় বার করতে হবে। সঞ্চয় কত ইউনিট আছে? 5 ইউনিট। তো 5-এর সাথে তুমি 5,000 গুণ করে দাও, তো কত হচ্ছে? 25,000। এটাই সে সঞ্চয় করে, তাই না? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 108 সেন্টিমিটার। রম্বসটির দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য কত? দেখো, এটার ফর্মুলা বেস্ট আছে। রম্বসের ক্ষেত্রফল কি হয়? রম্বসের ক্ষেত্রফল সমান সমান কত হয়? হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য, মানে কর্ণের গুণফল, সরি, কর্ণের গুণফল। ঠিক আছে, তো ক্ষেত্রফল আমাকে দেওয়া আছে কত? 108, 108 লিখে দাও। হাফের জায়গায় তুমি হাফ লিখে দাও, ইন্টু কর্ণের গুণ। একটা কর্ণ কত আছে? 12 সেন্টিমিটার। আরেকটা কর্ণ আমাকে জানতে হবে, আমি ধরলাম ওটা এক্স। ব্যাস, এবার তুমি এক্স এর মান বার করে দাও, কাটাকাটি করে অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? দেখো, 2 বারে এটা কেটে গেল, 6 বার। 6 বারে তুমি কাটি, 6 18 108। তো এক্স এর মান কত পেলাম আমি? 18। এটাই কি ছিল? আমার দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য ছিল। অপশন নাম্বার এ তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তোমরা করে নিবা। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস। পুরো অফিসিয়াল মক টেস্ট আমরা করে নিলাম। ওখানে প্রায় 27-28টা কোশ্চেন, মানে যতটাই কোশ্চেন ছিল সবটাই আমি তোমাকে করে দিলাম। তোমরা একবার এই মানে সেটটা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে যাও, কেমন?
চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।